একটা ছোট্ট গ্রামে রাজু নামের এক ছেলে তার মাকে নিয়ে বাস করত। রাজুর বাবা কিছুদিন হলো মারা গিয়েছে। স্বামীর শোকে রাজুর মাও খুব অসুস্থ হয়ে পড়ে। রাজু বাবা, বাবা এদিকে আয় তো, আমাকে একটু বসিয়ে দে না খোকা, আমি তো একা একা উঠে বসতে পারছি না। মা, ওঠো মা, ওঠো। বাবারে, তোর বাবা তো আমাদের একা করে চলে গেল। এখন তো আমি অসুস্থ, এখন আমাদের সংসারটা কেমন করে চলবে? মা, তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের যে জমি আছে আমি তাতে চাষবাস করব। দেখো, ওতেই আমাদের দুজনের ঠিক চলে যাবে, বুঝলে মা? হ্যাঁ রে রাজু, তুই ঠিক বলেছিস। যে ফসল হবে তাতে আমাদের আর কোনো অভাব হবে না রে। হ্যাঁ মা, আমাকে একটু মাঠে যেতে হবে। ফসল চাষে কি দিয়ে কি হবে একটু দেখে আসি মা। এমন সময় পাশের গ্রামের মহাজন যতীন বাইরে থেকে রাজুকে ডাকলো। রাজু, এই রাজু, বাড়িতে আছিস নাকি? বাইরে আয়। মা, এই যতীন মহাজন আমাদের বাড়িতে কেন এলো? এ তো মোটেও ভালো লোক নয়। জানি না রে বাবা, আমিও জানি না। যতীন মোটেও ভালো লোক না। আমাদের বাড়িতে কি করছে? একটু সাবধানে কথা বলিস খোকা। জি মহাজন মশাই, হঠাৎ ডাকছেন যে? ডাকব না তো কি করবা? তোদের তো কোনো খোঁজ খবরই নেই। তোর বাপ তো মরে গিয়ে বেঁচে গেছে, আর আমাকে ঝুলিয়ে রেখে গেছে। আমার বাবা? আমার বাবা আপনাকে কিভাবে ঝুলিয়ে রেখে গেল সেটাই তো বুঝলাম না। তা বুঝবে কি করে? টাকা নেওয়ার সময় তো ন্যাকামি ন্যাকামি কথা, আর এখন টাকা পরিশোধ করার কোনো খোঁজই নেই। কিন্তু আমি তো আপনার কাছে কোনো টাকা ধার নেইনি। আপনি কোন টাকার কথা বলছেন একটু ভালো করে বলুন তো। তুই না নিলে কি হবে? তোর বাপ মরার আগে আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিল, বুঝলে? কি? 50,000 টাকা? আপনি মনে হয় ভুল করছেন। আমার বাবা এত টাকা নিয়ে কি করবে? আমরা তো এমন কোনো টাকার কথা জানি না। জানিস না? জানিস না সেটা জেনে আমি কি করব বলতো? আমার টাকাটা ফেরত দে, এবং এক্ষুনি দিবি। আমি এত টাকা কোথা থেকে দেব? কোথা থেকে দিবি সেটা আমি কি করে বলবো? আমি অত কিছু বুঝি না বাপু। আমার টাকা না পেলে আমি জমিদারের কাছে গিয়ে বিচার দেব, বলে দিলাম। না না মহাজন মশাই, জমিদার কি বলবেন না। আপনি না হয় টাকার পরিবর্তে আমাদের রাস্তার পাশে যে জমিটা আছে ওইটা নিয়ে নিন। না না মা, এ তুমি কি বলছো? আমাদের মাত্র একটাই জমি, ওটা দিয়ে দিলে আমরা তো না খেয়ে মরবো। তুই চুপ কর রাজু। মহাজন মশাই, একটু দয়া করুন। ঠিক আছে, অত করে যখন বলছ, তাহলে ওই জমিটার বদলে তোমাদের ঋণের টাকাটা আমি মাফ করে দিলাম। কেমন বুদ্ধি খাটিয়ে বোকাদের ঠকিয়ে ওদের জমিটা হাতিয়ে নিলাম। লোক ঠকিয়ে জমি নেওয়ার আনন্দটাই আলাদা। মা, তুমি এটা কি করলে? ওই দুষ্টু মিথ্যাবাদী মহাজনের কথা তুমি বিশ্বাস করলে কেন মা? কেন করলে এটা? কাঁদিস না রে বাবা, ও যে কত বড় খারাপ লোক সেটা তো তুই জানিস না রে বাবা। কিন্তু মা, এবার আমাদের কি করে চলবে বলো তো? দেখিস খোকা, ঠিক একটা রাস্তা বের হবে। রাজু বাবা, রাজু বাবা, বাড়িতে আছিস নাকি রে? কে কে ডাকছে? আমি তো রামু কাকা রে। জি কাকা, বলুন কি হয়েছে? রাজু, আমার বাড়িতে কটা কাঠ পড়ে আছে, ওগুলো একটু ফেরে দিবি বাবা, আমি তোকে পয়সা দেব। হ্যাঁ কাকা, দেব। মা, ও মা, মা শুনতে পাচ্ছ? আমি রামু কাকাদের বাড়িতে গেলাম গো, কটা কাঠ ফেরে দিয়ে আসি, বুঝলে?
এইটুকু ছেলে আমার কত চাপ তার মাথায়। জমিটাও দুষ্ট লোকটা নিয়ে গেল, কি করেছে চলবে সংসারটা? বাবা রাজু, তোর তো আর বাবা নেই, আমি তোর বাবার মতো। তাই একটা কথা বলি, কখনো অলস হয়ে বসে থাকবি না, সব সময় পরিশ্রম করবি, তাহলে দেখবি কখনো ভাতের অভাব হবে না। হ্যাঁ কাকা, ঠিকই বলেছেন, আপনার এই কথা আমি সব সময় মনে রাখবো। এই দেখ বাবা, এই কাঠগুলো ফাটতে হবে, তুই ফেরে রেখে দে, আমি একটু বাড়ির ভেতর থেকে আসছি, কেমন? আচ্ছা কাকা, এক্ষুনি ফেরে দিচ্ছি। রাজু কখনো বসে থাকতো না। সে কখনো মানুষের খেতে কাজ করত, কখনো হাটে সবজি বিক্রি করত, আবার কখনো জঙ্গলে কাঠ কাটতে যেত। এছাড়াও বাড়িতে হাঁস মুরগি ও গরু পালন করত। পথে দেখা হলো মহাজনের সাথে। এই রাজু, এদিকে আয়, তুই এত সকাল সকাল কোথায় চললি রে? ওই তো মহাজন মশাই, কাঠ কাটতে যাচ্ছি। কি রে, সারাদিন এত কাজ করিস, তাতে তোর কোনো কষ্ট হয় না? খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, আমি চাই আমার মাকে একটু সুখে রাখতে। সুখ? কি বললি? হাসালি হাসালি, তোদের মতো গরিব মানুষদের কপালে আবার সুখ থাকে নাকি রে? সুখ থাকে আমাদের মতো বড় লোকদের কপালে, বোকা। শোনেন মহাজন, সৃষ্টিকর্তা কখন কার কপালে সুখ দেবেন সেটা কেউ জানে না, আর সৃষ্টিকর্তা আমাদের পরিশ্রম করতে বলেছেন, পরিশ্রম করলে সুখ তো আসবেই। শোন রাজু, কাজ করলেই সব হয় না, ভাগ্যে না থাকলে হাজার হাজার পরিশ্রমেও কিচ্ছুটি হবে না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছোকরার ভালো কথার ফুটানি আছে। মানুষ ছোট হলে কি হবে, কথায় ঝাল আছে। আসছে। তাদের মা ছেলের সংসার বেশ ভালোই চলছিল। হঠাৎ একদিন রাজুর মা খুব অসুস্থ হয়ে পড়ল। ওষুধ কেনা ও ডাক্তার দেখানোর জন্য অনেক টাকার দরকার ছিল। আরে বাবা, মরে গেলাম, মনে হচ্ছে বুকের ভেতরটা চলে যাচ্ছে। মা, মা, তুমি আর একটু কষ্ট করো, আমি আজকের কাঠটা কেটে কালকেই তোমাকে ভালো একটা ডাক্তার দেখাবো, বুঝলে? কাঠ কাটতে কাটতেছে তোর জাতা ফোসকা পড়ে গেছে রে বাবা, আর কত কষ্ট করবি তুই? মা, তোমার ওষুধ কেনার জন্য অনেক টাকার দরকার গো, আমাকে আরো বেশি কাঠ কাটতে হবে, বুঝলে? কিন্তু খোকা, তুই এত কাঠ কোথা থেকে কাটবি? মা, আমি আজ থেকে মাঝ জঙ্গলে যাব কাঠ কাটতে, শুনেছি সেখানকার কাঠগুলো বেশ ভালো, আর দামও ভালো পাওয়া যায়। না বাবা, তুই ছোট মানুষ, মাঝ জঙ্গলে যেতে হবে না রে বাবা, জঙ্গলে কত কিছু থাকে, যদি তোর কিছু হয়ে যায়? না মা, আমার কিচ্ছু হবে না, তোমার যে ভালো ডাক্তার দেখাতে হবে, আমার কথা তুমি ভেবো না, তুমি যে আমার সবকিছু। কিন্তু খোকা। না মা, আর কোনো কিন্তু না, আমি গেলাম তাহলে, তুমি সাবধানে থেকো, আর তোমার মাথার কাছে খাবার ওষুধ সব রাখা আছে, সময় মতো খেয়ে নিও, কেমন? ঠিক আছে খোকা, তুই সাবধানে যাস, তাড়াতাড়ি ফিরে আসিস। হায় সৃষ্টিকর্তা, আমার খোকাকে দেখে রেখো, ওর যেন কোনো বিপদ না হয়। এরপর রাজু একটা কুড়াল কাঁধে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে সে মাঝ জঙ্গলে এসে পৌঁছে গেল। সে জঙ্গলের ভেতরে গিয়ে একটা পাকা গাছ দেখতে পেল। বাহ, এখানে তো বেশ পুরনো গাছ আছে, এই কাঠগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। এদিকে মনে হয় তেমন কেউ একটা আসেও না। বাবারে, কে তুই? এই গহীন বনে একা একা কাঠ কাটছিস? আমি তো বনে কাঠ কাটতে এসেছি, কিন্তু তুমি এই বনের মধ্যে কি করছো গো বুড়িমা? আমি তো নিজের খাবার নিজেই জোগাড় করি,
তাই এই জঙ্গলে আসি কিছু ফল পাকড়ের জন্য। বুড়িমা, এই শরীর নিয়ে তোমাকে আর কোথাও কষ্ট করে ফল খুঁজতে হবে না। আমার কাছে খাবার আছে, এগুলো তুমি খেয়ে নাও, কেমন? কিন্তু আমাকে তোর খাবারটা দিয়ে দিলে তুই খাবি কি? আমায় নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি বাড়ি গিয়ে খেয়ে নেব। তোর তো মনে হচ্ছে অনেক কষ্ট হয়ে গেছে, আয় এখানে বসে একটু জিরিয়ে নে। না না বুড়িমা, আমার জিরানোর সময় নেই, আমার অনেক কাঠ কাটতে হবে, না হলে মায়ের ওষুধ কিনতে পারবো না। আহ, খাবারটা বেশ মজার হয়েছে। তা রান্নাটা কে করেছে? তুই করেছিস? হ্যাঁ গো বুড়িমা, আমি রান্না করেছি। মা অসুস্থ তো, তাই বাড়ির সব কাজ আমিই করি। জানো বুড়িমা, আমাদের গ্রামের অনেকে আমার কাজ নিয়ে ঠাট্টা করে যে পরিশ্রম করলেই নাকি ভাগ্য বদলানো যায় না। আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই একমাত্র পরিশ্রমই সফলতা বয়ে আনতে পারে। হ্যাঁ রে বাচ্চা, তুই ছোট মানুষ হলেও কাজের প্রতি তোর অনেক আগ্রহ আছে। আমি বহু বছর ধরে অপেক্ষা করছিলাম এমন একজন পরিশ্রমী ছেলের জন্যে, যে সত্যিকারের পরিশ্রমের মূল্য বোঝে। কিন্তু কেন বুড়িমা, এমন ছেলে দিয়ে তুমি কি করবে? এরপর বৃদ্ধা তার ব্যাগ থেকে একটি পুরনো হাতুড়ি বের করলেন। এটার আসল মালিককে দেবার জন্যে। ও মা, এটা তো খুব সুন্দর হাতুড়ি। এটা কার জন্য গো বুড়িমা? তোর জন্যে রে বাচ্চা। কিন্তু বুড়িমা, আমার কাছে তো কুড়াল আছে, আমি এটা দিয়ে কি করব? আরে বোকা, এটা কুড়ালের মতো কোনো সাধারণ হাতুড়ি না। এটার মূল্য তুই পরে বুঝতে পারবি। নে ধর, এই জাদুর হাতুড়িটা ধর। জাদুর হাতুড়ি? এটা জাদুর হাতুড়ি হলেও এর আসল জাদু লুকিয়ে আছে পরিশ্রমে। পরিশ্রম করলে এটা তোকে সাফল্য এনে দেবে, কিন্তু অলসদের হাতে এটা কোনো কাজই করবে না। না না বুড়িমা, আমার কোনো জাদুর হাতুড়ির প্রয়োজন নেই। আমি নিজের পরিশ্রমে আমার জীবনে সফলতা আনতে চাই। সেটা আমি জানি তো, এই জন্যই তো তোকে দিলাম রে বাছা। তুই কাজ করলেই হাতুড়িটা তার জাদু দেখাবে, আর কাজ না করলে কোনো জাদু দেখাবে না। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তুমি যখন বলছো তখন দাও। চলো এবার বাড়ি ফেরা যাক। তুই যা বাছা, আমি একটু পরে আসছি। কিরে বাবা, এটা কার হাতুড়ি নিয়ে এলি? সে অনেক কথা গোবা, এটা একটা বুড়িমা আমাকে দিয়েছে। বলল এটাতে নাকি জাদু আছে। বাবারে, হয়তো সৃষ্টিকর্তা তোকে তোর পরিশ্রমের ফল দিয়েছে। বুড়িমা বলেছে এই জাদুর হাতুড়ি আমাকে সব কাজে সাহায্য করবে। তাই ভেবেছি কাঠ কেটে আর হাটে বিক্রি করব না, এই কাঠ দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে বিক্রি করব। হ্যাঁ রে বাবা, এটা খুব ভালো বুদ্ধি। কাঠের জিনিসের যে খুব দাম। মতি নামের এক লোক যে যতীনের বাড়িতে কাজ করত, সে রাজুর মায়ের সব কথা শুনে দৌড়ে গিয়ে যতীনকে হাতুড়ির খবরটা দিল। কি যে বলছিস, সত্যি নাকি? ভাগ্য বদলানোর জন্য হাতুড়ি? তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। পরের দিন রাজু আবারও কাঠ কাটতে যাবার জন্য তার মাকে বলল, মা, আমি কাঠ কাটতে গেলাম। বাবারে, বৃদ্ধার দেওয়া হাতুড়িটা নিয়ে যা, দেখ তোর সাহায্য করে কিনা। আচ্ছা মা, ঠিক আছে। রাজু জঙ্গলে গিয়ে কুড়াল দিয়ে কাঠ কাটতে শুরু করলো, আর অবাক হয়ে দেখলো হাতুড়ি নিজে থেকে কাঠ চিরতে শুরু করেছে। রাজু যত কাজ করে হাতুড়িও তত জোরে কাজ করে। বাহ, হাতুড়িটা তো আসলেই অনেক কাজ করতে পারে। তার মানে এর জাদু হলো আমি যত সময় কাজ করব, হাতুড়িও তত সময় নিজ থেকে কাজ করবে। সব থেকে মজার ব্যাপার হলো
এটা আমার যে কোনো কাজেই সাহায্য করবে। বাহ, আমি আমি আমাদের ঘরটা এবার ঠিক করব। পরের দিন রাজু ঘর মেরামতের কাজ শুরু করলো। রাজুর সাথে হাতুড়ি নিজেও কাজ করতে শুরু করলো। দেখতে দেখতে রাজুর ভাঙাচোরা ঘরটা একটা সুন্দর ঘরে পরিণত হলো। আরে বাহ রাজু, তুই আর হাতুড়ি মিলে খুব সুন্দর ঘর বানিয়ে ফেললি। এমন সুন্দর একটা ঘরের সে আমার খুব ইচ্ছে ছিল রে বাবা। সত্যি বলছো মা? হ্যাঁ রে খোকা, আজ আমি খুব খুশি আমাদের এত সুন্দর একটা ঘর আছে। বাবারে, আমাদের মতো এমন কত মানুষ আছে যারা ভাঙা চোরা ঘরে থাকে। তুই তাদের ঘরগুলো ঠিক করে দে বাবা। আচ্ছা আচ্ছা, বেশ, তোমার যখন ইচ্ছা তখন আমি গ্রামে অসহায় মানুষদের সবার ঘর ঠিক করে দেব। ঠিক আছে? এরপর রাজু তার হাতুড়ি দিয়ে গ্রামের অসহায় গরিব মানুষদের ঘর সারাতে সাহায্য করলো। রাজু নিজের জন্য নতুন দোকান তৈরি করলো। সেখানে কাঠের বিভিন্ন জিনিস বিক্রি করতে লাগলো। রাজুর কথা গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। এদিকে যতীন হিংসায় জ্বলে পুড়ে মরছিল। না না, এই রাজুর সুনাম শুনতে শুনতে আমার কানটা পচে গেছে। এর একটা বিহিত করতেই হবে। এর হাতুড়িটা চুরি করে এবার সারা গ্রামে আমার সুনাম ছড়াবো। যে ভাবা সেই কাজ। গভীর রাতে রাজুর ঘরে ঢুকলো সেই হাতুড়ি চুরি করতে। ওই তো হাতুড়িটা ওইখানেই রাখা আছে। দাঁড়া রাজু, মানুষের মুখে তোর সুনাম বের করছি রে পাগলা। আজই তোর হাতুড়ি নিয়ে নেব। যতীন যখন হাতুড়িতে হাত দিল তখন আশ্চর্যজনকভাবে হাতুড়ি তার হাতে ভারী হয়ে গেল, আর সে এক পাও এগুতে পারল না। কি রে বাবা, এটা এত ভারী কেন? মনে হচ্ছে হাতুড়ি না, এটা একটা পাহাড় ধরেছি। এটা তো কোনো মতে নাড়াতেই পারছি না। এটা দিয়ে কিভাবে কাজ করে? কে কে আমার হাতুড়িতে হাত দিয়েছে? কে ওখানে? আমি 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 যতীন। হাতুড়ি হাতুড়ি, তোমার জাদু দেখাও, চোরকে উচিত শিক্ষা দাও। রাজু তার কুড়ুল দিয়ে নিচে কোপ দিতে গেল, আর অমনি হাতুড়ি উঁচু হয়ে যতীনের গায়ের ওপর পড়তে গেল। ওরে ওরে বাবারে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো হাতুড়ি চুরি করতে আসবো না। আমাকে যেতে দাও, আমাকে ক্ষমা করে দাও আমাকে। এরপর রাজু কাজ করে অনেক ভালো অবস্থানে পৌঁছে গেল। একদিন ওই গ্রামে জমিদার এলো ঘুরতে। রাজুর গুঞ্জন সবার মুখে মুখে শুনে তাকে একটা কঠিন পরীক্ষা নিতে চাইলেন। জমিদার রাজুর দোকানে গিয়ে বললেন, শোনো রাজু, তোমার কথা সবার মুখে শুনেছি। তুমি নিজের জীবনে পরিশ্রম করে সফল হয়েছ। জি জমিদার মশাই, আপনি ঠিকই শুনেছেন। শোনো রাজু, তোমার কথা আর কাজের কথা অনেক শুনেছি। আজ নিজের চোখে দেখতে চাই আমি। আমাকে কি করতে হবে সেটা বলুন। তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করলে পুরস্কার পাবে, আর না করলে পাবে শাস্তি। জি জমিদার মশাই, বলুন আমাকে কি পরীক্ষা দিতে হবে। তোমাকে 3 দিনের মধ্যে এই গ্রামের খালের ওপর দিয়ে একটা ব্রিজ বানাতে হবে। যদি পারো তবে পুরস্কার পাবে, আর যদি ব্রিজ বানাতে না পারো তাহলে শাস্তি পাবে। এটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে তুমি আসলেই পরিশ্রমী কিনা। হ্যাঁ জমিদার মশাই, আমি নিজের সাধ্যমতো চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজ থেকেই তুমি কাজ শুরু করো। বাহ বাহ রাজু, তুমি সুন্দর করে সেতু বানিয়েছো। তুমি আসলেই খুব পরিশ্রমী তোমার সফলতার আসল কারণ। এই নাও তোমার পুরস্কার, 500 স্বর্ণ মুদ্রা। জমিদার মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি করে যে প্রকাশ করব কতটা খুশি হয়েছি আমি। অনেক ধন্যবাদ আপনাকে জমিদার মশাই।
যতীন সহ গ্রামের সবাই বুঝতে পারল রাজুর সাফল্যের আসল কারণ তার হাতুড়ি নয়, তার নিষ্ঠা আর কঠোর পরিশ্রম। যতীন নিজের ভুল স্বীকার করে রাজুর কাছে ক্ষমা চাইল, আর রাজু তাকে ক্ষমা করে দিল। সবাই বুঝতে পারল পরিশ্রমী সফলতার মূল কারণ। এত রোদ পড়েছে বাবা, এত গরমে চলাফেরা করাই দায়। না জানি কাঁঠাল গাছটার কি অবস্থা। যাই, মাঠের কাঁঠাল গাছটায় পানি দিয়ে আসি। আহ, এই গরমে মানুষের এত কষ্ট হচ্ছে, তেমনি গাছপালারও নিশ্চয়ই কষ্ট হচ্ছে। কিরে রফিক, এই গরমে রোদের মধ্যে মাঠে কি করছিস? ও, এই গাছটায় পানি দিচ্ছিস বুঝি? রফিককে জিজ্ঞেস করছিস ও কি করছে? এই কাঁঠাল গাছটার যত্ন নেওয়া ছাড়া রফিক আর কি করবে বল? তা ঠিকই বলেছিস, নিজে কষ্টে থাকবে, না খেয়ে থাকবে, তারপরেও গাছকে কষ্ট পেতে দেবে না। যত ঝড়ঝাপটা গরমই থাকুক না কেন, রফিক ঠিকই প্রতিদিন এসে গাছটায় পানি দিয়ে যাবে। আজকালকার যুগে মানুষই বাঁচে না, আবার গাছ। লোকে যতই হাসাহাসি করুক, আমি তো জানি তুই আমার কাছে কি, তুই আমার কতটা আদরের। আরে, তোর পাতায় এটা কি হয়েছে রে? আমাকে অবশ্যই এর প্রতিকার খুঁজতে হবে। আরে গনি চাচা যে, কোথায় যাচ্ছেন? এই তো একটু বাজারে যাচ্ছি বাবা। তুমি কোথায় যাচ্ছ? আমি বাড়ি ফিরছি চাচা। মাঠে কাঁঠাল গাছে পানি দিতে গিয়েছিলাম, যা রোদ পড়েছে, গাছে পানি দিয়ে এখন বাড়ি ফিরছি। তোমার বাবাও গাছপালার এমনই যত্ন করতে ভালোবাসতো। তোমার বাবার মতো এত সুন্দর করে গাছের যত্ন নিতে আমি কাউকে দেখিনি। তা বাবা, তোমার গাছটা ভালো আছে তো? তা আছে চাচা, তবে মনে হয় একটু সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা চাচা, এই পাতাটা এমন হলো কেন, একটু দেখবেন কি? গাছটার কি কোনো অসুখ হয়েছে নাকি? কই কই, দেখি দেখি। মনে তো হয় গাছটার কোনো অসুখ করেছে। আমি তো বাবা এটার ব্যাপারে খুব বেশি কিছু একটা জানি না। তোমার বাবা আবার এসব ব্যাপারে খুব ভালো জানতেন। তিনি তো আর নেই, তবে আমি একজন লোককে চিনি, সে গাছের ব্যাপারে খুব ভালো বোঝে। কে কে উনি চাচা? পূর্বপাড়ার আজাদ, আজাদ আলী। বাবা, তুমি এই অসুস্থ শরীরে কোথায় গিয়েছিলে? তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো বাবা। না মা, সারাদিন বিশ্রাম নিতে আর ভালো লাগছে না। সারাদিন বিছানায় শুয়ে থাকা কি মানুষের জীবন হতে পারে নাকি? কিন্তু তুমি তো অসুস্থ বাবা। কবিরাজ চাচা বলেছেন তোমাকে বিশ্রাম নিতে, কিন্তু তুমি রোদের মধ্যে কেন বেরিয়েছো? তুমি তো আরো অসুস্থ হয়ে পড়বে। না মা, অসুস্থ হব না। আমি যাই, একটু কাঁঠাল গাছগুলোতে সার আর পানি দিয়ে আসি। এচোরের সময় তো হয়ে গেল। এবার এচোর হলে এচোরের তরকারিটা করবি তো মা, করবি? এসবের তরকারিটা তুমি খুব পছন্দ করো খেতে, আর আমি বুঝি সেটা রান্না করব না? তাহলে তো খুব ভালো হয় মা। কতদিন পর এচোরের তরকারিটা মন ভরে খাওয়া যাবে রে মা। এই তরকারিটা এত মজা হয় যে মাছ মাংস কিছুই দাঁড়াতে পারবে না এর কাছে। আমি তো এজন্যই গরমকালের জন্য অপেক্ষা করে থাকি, কখন গাছে এচোর আসবে আর তুই তরকারি রান্না করবি। যাকগে, আমি যাই মা, গাছগুলোতে একটু সার আর পানি দিয়ে আসি। দাঁড়াও বাবা, আমিও যাব তোমার সাথে। বেশ তো, আয় তাহলে। বাবা,
তোমার কাঁঠাল গাছগুলো কি সুন্দর হয়েছে। সবই সৃষ্টিকর্তার কৃপা রে মা। আমার তো খুব ইচ্ছে এই পুরো মাঠে আমি এঁচড়ের চাষ করব। মাঠে এঁচড় চাষ করবে? হ্যাঁ, তাতে নিজেরা মন ভরে এঁচড় খেতে পারবো আর বিক্রিও করা যাবে। কি বলিস মা? হ্যাঁ, বুদ্ধিটা মন্দ নয়। আমি মাটি কুপিয়ে দিচ্ছি, তুই সার দিয়ে দিস মা, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা। কিছু মনে করবেন না, আপনি কি আজাদ আলী সাহেব নাকি? হ্যাঁ বাবা, কিন্তু তুমি কে? আমার নাম রফিক, আমি ওই পাশের গ্রামেই থাকি। আমি জানতে পেরেছি আপনি অনেক গাছপালার যত্নের ব্যাপারে পারদর্শী। আমার একটা কাঁঠাল গাছ আছে, তার একটা পাতা আমি দেখতে পেয়েছি এমন কালো হয়ে গেছে। এই যে সেই পাতাটা। বুঝতে পেরেছি, কাঁঠাল গাছের এমন অসুখ নতুন কিছু নয়, তবে এ থেকে মুক্তির উপায় আমার কাছে আছে। একটা সার ব্যবহার করলেই গাছকে এই রোগ থেকে মুক্ত করা যাবে। চলো, আমি তোমাকে কিছু সার মেপে দিয়ে দিচ্ছি, কেমন? বাবা, ও বাবা, কি হলো তোমার? কি হলো আপনার? আপনার কি শরীর খুব বেশি খারাপ লাগছে? আরে, আমি বুঝতে পারছি আমার সময় শেষ হয়ে গেছে। তুই ভালো থাকিস রে মা, তুই ভালো থাকিস। আমি আমি বাবা, রফিকটা যে কি করে না কিছুই বুঝতে পারি না। সারাটা দিন বাইরে থাকে, আর বাইরে থাকবে আর কাঁঠাল গাছের যত্ন নেবে। বলি, কাঁঠাল গাছগুলোর এত যত্ন নেবার কি আছে? কাঁঠাল গাছের পেছনে পড়ে থাকলে কাজকর্ম করবে কখন? না, এই ছেলেটাকে নিয়ে আমার কপালে অনেক দুঃখ আছে। মা, ও মা, মা। রফিক, তুই এসেছিস? সারাটা দিন কোথায় থাকিস বাবা? কি করিস না করিস কিছুই তো জানি না। আমি তো ভাবলাম এখনো সেই মাঠের রোদে কাঁঠাল গাছটার পেছনেই পড়ে আসিস। এই মেয়েটাকে বাবা? মা, ও রূপা, আমার স্ত্রী। স্ত্রী? তুই ওকে বিয়ে করেছিস? হ্যাঁ মা, রূপার বাবা মারা গেছে। এই পৃথিবীতে রূপার আর কেউ নেই, আমি তাই রূপাকে বিয়ে করেছি মা। তোরা এত বড় সাহস! কোথা থেকে না কোথা থেকে একটা মেয়েকে বিয়ে করে তুই বাড়িতে এসে উঠেছিস। বের হ, বের হ বলছি। মা, তুমি এমন করছো কেন? আগে আমার কথা তো শোনো তুমি। তোর কোনো কথাই শুনবো না আমি। কোথা থেকে না কোথা থেকে হাড় হাবাতে পথের এক মেয়েকে তুলে এনেছিস, আর বলছিস কি না আমার ঘরের বউ? এত সহজ? যা, বের হ, এক্ষুনি বের হ বলছি। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। কি হয়েছে মা? তুমি এত চিৎকার করছো কেন? মা, কি হয়েছে? কি আর হয়েছে, কপাল পুড়েছে। তোদের আদরের ছোট ভাই বিয়ে করে বউ ঘরে এনেছে। বিয়ে? রফিক বিয়ে করেছে? হ্যাঁ, কি বলছি তাহলে আমি? রমিস, ওকে বলে দে ওর এ বাড়িতে কোনো জায়গা নেই। ও কোনোদিন যেন আমার চোখের সামনে না আসে। ভাই, মাকে একটু বোঝাও না। কি বোঝাবো বল? তুই বিয়ে করে হুট করে বউ নিয়ে বাড়িতে চলে এসেছিস, আমাদের কাউকে কিছু জানা শুনি। মায়ের তো রাগ করাটাই স্বাভাবিক, নাকি? মাকে বোঝানো আমাদের কম্য নয়। কি গো, কি হলো? সবাই মিলে এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? আমি তো ভাবলাম দিন দুপুরে বাড়িতে ডাকাত পড়লো নাকি। হয়েছেটা কি? ও রফিক, তোমার সাথে এই মেয়েটাকে? রফিক নাকি বিয়ে করেছে, ওই মেয়ে নাকি তার স্ত্রী। রফিক বিয়ে করেছে? তাই নাকি? দেখি দেখি নতুন বউয়ের মুখখানা দেখি। বাহ, নতুন বউয়ের মুখখানা তো বেশ সুন্দর,
কিন্তু দেখে তো মনে হচ্ছে না খুব একটা বড়লোক ঘরের মেয়ে। কি গো মেয়ে, তোমার বাবা তোমাকে এমনি বিয়ে দিয়ে দিল, কোনো কিছু না দিয়েই? আমার বাবা মারা গেছেন ভাবি। তো কি হয়েছে? মেয়ের বিয়ের জন্য জিনিসপত্র তো আগেই গুছিয়ে রাখতে হয়, বাবা মার কাজই তো এটা। যাই হোক, ছোট ভাই যখন বিয়ে করেছে এতে আমরা আর কি বলতে পারি, আমরাও তো পরের ঘরেরই মেয়ে। আমরা পরের ঘর থেকে এলেও সেভাবেই এসেছি ভাবি, এভাবে খালি হাতে এক কাপড়ে চলে আসিনি। অবশ্য আমাদের মতো বড় লোকের মেয়ে এই গ্রামে খুব কমই আছে। আমি অত কিছু জানি না, এই মেয়ে কিছুতেই এই বাড়িতে থাকতে পারবে না। মানে রফিক, আসলে হয়েছে কি? তুই তো দেখতেই পাচ্ছিস মা আসলে চাচ্ছে না। আর বলতে হবে না ভাইজান, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, মা যেহেতু আমাদের মেনে নিতে চাচ্ছেন না, আমি চলে যাচ্ছি। রূপা, চলো। ঢং, সারাদিন এক কাঁঠাল গাছ নিয়ে পড়ে থাকে, কোনো আয় রোজগার নেই, আবার লাফিয়ে লাফিয়ে বিয়ে করে ফেলেছে, যত সব। রূপা, এই ছোট কুটিরে আমাদের জীবন শুরু হলো। তোমার কি মন খারাপ হচ্ছে নাকি? না না, মন খারাপ করব কেন? মাথার উপর ছাদ আছে, ভরসা দেবার জন্য তুমি আসো। এত কিছু থাকার পরও কি মন খারাপ করে থাকতে পারি? আমাকে বিয়ে করে তুমি খুব কষ্টে পড়লে রূপা। আসলে মা ভাইজানেরা যে এমন ব্যবহার করবে আমি তো কখনো চিন্তাই করতে পারিনি। ওসব নিয়ে তুমি ভেবো না, আর তাদেরও তো কোনো দোষ নেই। আমরা তো তাদের না জানিয়ে বিয়ে করেছি, তাই না? তাই তাদের রাগ করাটাই স্বাভাবিক। তুমি দেখো রূপা, একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমি জানি, একদিন অবশ্যই সব ঠিক হয়ে যাবে। ভালো কথা, ঘরের বাইরের কাঁঠাল গাছটা কি তোমার? হ্যাঁ, আমার। যত যাই হোক, আমার বাবার মতো আমার স্বামীও একজন বৃক্ষপ্রেমিক। আমার কিচ্ছু দরকার নেই। ভালো কথা, তুমি এসরের তরকারি খাও তো? হ্যাঁ, আমার ভীষণ প্রিয়। আচ্ছা ঠিক আছে, কাঁঠাল গাছ থেকে এসর এলে আমি তোমাকে এসরের তরকারি করে খাওয়াবো। মা, তুমি আর অমত করো না, রাজি হয়ে যাও। ভেবে দেখো, এই বাড়িটা বিক্রি করে দিলে আমরা ঘাট পাড়ের ভালো জমিটা কিনবো, সেখানে আমরা দালান তুলতে পারবো গো, দালান। এই বাড়িটা তোদের বাবা বানিয়েছে, তোর বাবার স্মৃতি এটা। এই বাড়িটা আমি বিক্রি করতে পারবো না। মা, এসব স্মৃতির ব্যাপার ছাড়ো তো, স্মৃতি দিয়ে কি হবে? তুমি চিন্তা করো, এই বাড়িটা বিক্রি করে আমরা যে টাকা পাবো, সেই টাকা দিয়ে এর চাইতে অনেক ভালো জমি কিনতে পারবো, সুন্দর বাড়িও বানাতে পারবো। না বাবা, আমার কোনো সুন্দর বাড়ির দরকার নেই। তোর বাবার স্মৃতি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাড়িটা বিক্রি করতে তুমি যদি সম্মতি না দাও মা, তাহলে আমাদের পক্ষে বাড়িতে থাকার সম্ভবই হবে না। বলে দিলাম। হ্যাঁ, আমরা এই বাড়িতে আর থাকবো না। তোমার বয়স হয়েছে, তোমার দেখভাল কে করবে সেটা তুমি নিজেই ঠিক করে নাও। যাও তো। হ্যাঁ মা, বাড়িটা তুমি যদি স্বেচ্ছায় বিক্রি করতে না চাও, তাহলে আমরা অন্য পন্থা অবলম্বন করব। এই বাড়িটা বিক্রি করাতে বাধ্য হবে তুমি, কথাটা মাথায় রেখো। রহমান, চল রে। হ্যাঁ ভাই, চল। সৃষ্টিকর্তা, ছেলেগুলো তাদের বাবার শেষ স্মৃতিটাও বিক্রি করে দিতে যাচ্ছে। এখন আমি কি করব সৃষ্টিকর্তা? পেয়েছি, শুধুমাত্র একটা উপায়, আমি আমার স্বামীর বাড়িটা বাঁচাতে পারবো। রূপা, এই রূপা, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, আমার আবার বের হতে হবে যে। আসছি গো, আসছি। রূপা, কি রান্না করেছো আজ? নিজেই দেখো না, আজ কি রান্না করেছি জানো? আমার বাবার খুব প্রিয় তরকারি ছিল এটা। বাহ, এঁচোড়ের তরকারি? হ্যাঁ, তোমার কাঁঠাল গাছের এসর এটা। এসরের তরকারি
আমার বাবার খুব প্রিয় ছিল। বাবা কি ভেবেছিলেন জানো? কি ভেবেছিলেন? আমাদের বাড়ির কাছের মাঠটায় শুধু এসবই চাষ করবেন, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। তার আগেই তো বাবা। তুমি এসব নিয়ে মন খারাপ করো না, চলো আমাদের এই মাঠটাতে আমরা এঁচোড়ের চাষ করি। বাবার স্মৃতি। না না, কি বলছো? এই জমি তো অনেক মূল্যবান, আর আমার বাবার স্মৃতি রক্ষার জন্য তুমি শুধু শুধু কেন এসব চাষ করবে? ব্যাপারটা আসলে ঠিক তেমন নয়। বাড়ির সামনে যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, আমি ওটার জন্যই মাঠে এঁচোড় চাষ করতে যাচ্ছি। মানে? কাঁঠাল গাছটি আমি আর আমার বাবা মিলে লাগিয়েছি। এই কাঁঠাল গাছটি আমার বাবার স্মৃতি। বাবারও খুব ইচ্ছে ছিল এই মাঠে এঁচোড়ের চাষ করবেন। তিনিও এঁচোড়ের তরকারি খেতে খুব ভালোবাসতেন। কি বলছো কি? এইসব কথা তো তুমি আগে বলনি। বাবা এই মাঠে কাঁঠাল গাছ লাগিয়েছিলেন কারণ তিনি দেখতে চেয়েছিলেন এই মাঠে এঁচোড় চাষ করা যাবে কিনা। আজ দেখো কাঁঠাল গাছটা কত সুন্দর বেড়ে উঠেছে। আমি বাবার স্মৃতি রক্ষার জন্য এই কাঁঠাল গাছটিকে এত বছর যত্ন করেছি। বাবা তো নেই, কিন্তু বাবার প্রতিটি স্মৃতি আমার কাছে মূল্যবান, বুঝলে? এই জন্যই তুমি কাঁঠাল গাছটাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমার বাবাও তোমার বাবার মতো এঁচোড়ের তরকারি খেতে ভালোবাসতেন। তিনিও সারাদিন গাছপালা নিয়েই পড়ে থাকতেন। তুমি একজন বৃক্ষপ্রেমিকের মেয়ে, তুমিও নিশ্চয়ই গাছপালা ভালোবাসবে। তোমাকে বিয়ে করার এটাও একটা কারণ গো। তাহলে চলো আমরা আমাদের বাবার স্মৃতি রক্ষার্থে এই মাঠে এসব চাষ করব। হ্যাঁ, তাই করব, চলো। বৌমা, রফিক। মা, আপনি আপনি এখানে? মা, তুমি? আমি তোমাদের সব কথা শুনেছি বাবা। আমি এতটা খারাপ কি করে হতে পারলাম যে তোদের বাবার স্মৃতির মূল্যায়ন আমি করতে পারিনি। এই গাছটা তোর বাবা লাগিয়েছেন, তোর বাবা এই মাঠে এঁচোড় চাষ করতেন, আর আমি সেটা ভুলেই বসে আছি। ওসব কথা থাক মা, সবার যে সবকিছু মনে রাখতে হবে এমন কোনো কথা নেই মা। না রে বাবা, এই ভুল আমি কি করে করতে পারলাম? কি করে ভুলে গেলাম সেই গাছটা তোর বাবা লাগিয়েছে, আর তুই তার কত যত্ন করছিস। গাছটার যত্ন করা নিয়ে তোকে আমি কত কথা শুনিয়েছি। থাক মা, বাদ দাও, আমি ওসব কিছু মনে রাখিনি। আমার তো এটা ভেবেই খুব আনন্দ হচ্ছে যে তোর কাছে তোর বাবার স্মৃতিটা কত মূল্যবান। আর বৌমা, তুমি তো হীরের টুকরো। বৌমা তোর পাশে থাকলে তুই সব কিছুই করতে পারবি। তুই এঁচোড় চাষ শুরু কর। শুধু বৌমা কেন, এখন থেকে আমিও তোর পাশে থাকবো। সত্যি বলছো মা? সত্যি মা, আপনি আমাদের পাশে থাকবেন? হ্যাঁ, এখন বুঝতে পারছি আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি। তোর কাছে তোর বাবার লাগানো কাঁঠাল গাছ যদি এত মূল্যবান হতে পারে, তোর বাবার মাঠে এঁচোড় চাষের ইচ্ছেটা যদি এত মূল্যবান হতে পারে, তাহলে মা, তুমি এ কি করছো? আমাদের মা হয়ে তুমি এই কাজ কিভাবে করতে পারলে? তুমি বাড়িটা রফিকের নামে লিখে দিয়েছো? এই কাজ তুমি কিভাবে করতে পারলে মা? মা, ভাইয়েরা কি বলছে? তুমি বাবার বাড়িটা আমার নামে লিখে দিয়েছো? হ্যাঁ, আমি আমার বাড়িটা তোর নামে লিখে দিয়েছি। কিন্তু মা, কেন? না না মা, তুমি কাজটি মোটেও ঠিক করনি মা। তুমি এই কাজ কেন করলে? হ্যাঁ মা, আমরা তো তোমারই সন্তান। তুমি এই কাজ কি করে করতে পারলে মা? হ্যাঁ মা, তুমি কি করে এই কাজ করতে পারলে? আমাদের কথা কি একবারও তোমার মনে হয়নি? তোরা আমার সন্তান ঠিক আছে, কিন্তু তোরা তোদের বাবার স্মৃতি, তোদের বাবার বানানো বাড়িটা বিক্রি করতে চেয়েছিলি। তোরা কি করে চিন্তা করতে পারলি? কিভাবে পারলি যে তোদের বাবার স্মৃতি আমি এভাবে বিক্রি করে দেব? না মানে মা, এসব পুরাতন স্মৃতি নিয়ে পড়ে থাকলে তো আর চলবে না। এসব স্মৃতির কি দাম আছে? কি হবে এসব স্মৃতি রক্ষা করে? আছে, দাম আছে।
মানুষের স্মৃতির মধ্যেই মানুষ বেঁচে থাকে, তার প্রতি ভালোবাসা বেঁচে থাকে। স্মৃতির কোনো মূল্য নেই তোদের কাছে, কিন্তু এই ছেলেটার কাছে তার বাবার প্রতিটা স্মৃতিই মূল্যবান, আর তার বাবার ইচ্ছেটাও মূল্যবান। তাই তো বাবার লাগিয়ে যাওয়া কাঁঠাল গাছটা তার কাছে খুব বেশি মূল্যবান। তাই বলে তুমি রফিকের নামে পুরো বাড়িটা লিখে দেবে? হ্যাঁ, রফিকের কাছে তোদের বাবার স্মৃতির মূল্য ঠিকই আছে, তাই তোদের বাবার স্মৃতি, তার বানিয়ে যাওয়া বাড়িটা আমি তার নামে লিখে দিয়েছি। ঠিক আছে, থাকো তুমি তোমার এই ছেলের সাথে। ও তোমাকে খাওয়াবে কি? ওর কি কোনো আয় রোজগার আছে নাকি? তোদের বাবার ইচ্ছে ছিল এই মাঠে এসুর চাষ করবে, তার ইচ্ছে অনুযায়ী আমরা মাঠে এসুর চাষ করব। আশা করি আমাদের খাওয়া পড়ার কোনো অভাব হবে না। সৃষ্টিকর্তা যেহেতু আমাদের সাথেই আছেন, আমাদের নিয়ে তোদের চিন্তা করতে হবে না, তোরা তোদের নিজের চিন্তা কর। ঠিক আছে, চল রহমান। চলো ভাই, দেখা যাক মাকে তার আদরের ছোট ছেলে কতদিন আগলে রাখে। চল চল বাবা, আমরা মাঠে এসুর চাষের প্রস্তুতি নেই। চলো বৌমা। হ্যাঁ মা, চলুন। আপনি যখন আমাদের পাশে আছেন তখন আমাদের আর কোনো ভয় নেই। হ্যাঁ চলো মা, আমরা আমাদের বাবাদের ইচ্ছে পূরণ করি। চলো। ও বাবা, কি হয়েছে গো? আমায় তাড়াতাড়ি বাজারের থলেটা দাও না, দেরি হলে মা তো চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলবে। যা বলেছিস রে মা, আজ হাটে অনেক ভিড় রে। মাকে বলিস আমি দুপুরে খেতে পারবো না, একদম রাতে ঘরে ফিরবো রে। আমি না হয়ে এসে তোমার খাবার দিয়ে যাবো বাবা, ওসব নিয়ে তুমি ভেবো না। আমি চলি এখন। না রে মিতু, এত ভিড়ে আসতে হবে না রে, আমি কিছু একটা খেয়ে নেব, আর রাতে তো ঘরে ফিরবই নাকি? তা বললে কি আর হয়? তোমারা তো সাতকরা হাট বাজার আমরা খাবো, আর তুমি সামান্য কিছু খেয়ে থাকবে কেন? আমি তবে চললাম বাবা। কিরে, তোর আসতে এত সময় লাগে? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। রান্না শেষ হবার আগেই তোর বাবা এসে বসে থাকবে, বাজার পাঠাবে বেলা করে, আর খেতে আসবে একটু পরেই। আমার তো হাত নয়, যেন মেশিন হয়ে গেছে। আজ হাটে অনেক ভিড় মা, বাবা খেতে আসতে পারবে না। সে কি রে, খিদে যে মানুষটা একদম সহ্য করতে পারে না। আমি তো আসি মা, তুমি একদম ভেবো না। আমি খাবার নিয়ে বাবাকে দিয়ে আসবো। এখন তো পাঠশালা নেই, খেলতেও যাওয়া নেই। খেলতে যাওয়া নেই কেন? পাঠশালা বন্ধ হলে সবাই মামার বাড়ি ঘুরতে যায় মা, আমরা কেন কোথাও যাই না মা? কি করে যাবি বলতো? তোর ঠাকুরমা তীর্থে গেল, তোর পিসিমা তো আমাদের সাথে কোনো যোগাযোগই রাখে না। সবার বড় ঘরে বিয়ে হয়েছে, পাশে গরিব আমরা কিছু চেয়ে বসি। আমার মামা কোথায় মা? আমারও তো কপাল পোড়া। তুই এখন বড় হয়েছিস, বললে নিশ্চয়ই বুঝতে পারবি। আমার জন্মের আগেই আমার বাবা যুদ্ধে গিয়েছিলেন, আর কখনো ফেরেননি। মাও ছোটবেলায় মারা গেছেন। আমার পিসি আমাকে মানুষ করেছিল, কিন্তু আমার বিয়ের পর ওরাও আর কোনো যোগাযোগ রাখেনি। যারা তোমায় বড় করলো তারা এমন করে বদলে কেন গেল মা? বাপ মা মরা মেয়ে অপয়া, নেহাত আমাকে দেখার কেউ ছিল না, তাই লোকলজ্জার ভয়ে পিসিমা আমার দায় এড়াতে পারেনি, বুঝলি? তুমি মন খারাপ করো না মা, আমি আর বাবা তোমার পাশে আছি। এখন যাও তো, রান্নাটা তাড়াতাড়ি করো গিয়ে, খাবার নিয়ে তো আবার বাবার কাছে যেতে হবে। এই তোর এক দোষ, কথায় কথা বাড়িয়ে দিলি তো আমার দেরিটা করিয়ে। আচ্ছা মা, তুমি যাও, আমি তোমায় সাহায্য করছি। বিয়ের পর তোকে অনেক কাজ করতে হবে। যে কটা দিন বাপের ঘরে থাকবি তোকে আমি কিচ্ছু করতে দেব না। লোকটা কি এখানে ঠায় বসে আছে?
ওনাকে তো চিনতেও পারছি না, আমি কখনো দেখিনি তো। সে যাক, তাড়াতাড়ি বাবার কাছে যাই। বাপরে, হাটে আজ বেজায় ভিড়। এসেছিস মা? খুব খিদে পেয়েছে, দে দে খাবার দে, আগে খেয়ে নেই। তুমি কি করে জানলে বাবা আমি খাবার নিয়ে আসবো? তুই যে আমার মা। এত বেলা হয়ে গেছে, তুমি কিছু খাওনি বাবা? কি করে খাবো রে মা, দোকানে এখনো 1 টাকাও বিক্রি হয়নি রে। হাটে এত ভিড়, আর আমাদের দোকানে এখনো কেউ আসেনি। না রে মা, তুই ঘরে যা, আমি খেয়ে বরং অপেক্ষা করি রে। ঠিক আছে বাবা। আপনি কে দাদু? এখানে বসে কি করছেন? কারো আসার জন্য অপেক্ষা করছেন? আমি নদীতে এসেছিলাম, তারপর রাস্তা কেমন যেন গুলিয়ে গেল। তোমার নাম কি গো দিদি ভাই? আমি নিতু, কিন্তু আপনি কি? আপনি কি গ্রামেরই কেউ? সেটাই তো মনে করতে পারছি না, আমার না কিছুই মনে পড়ে না। আমি এখানে কেন এলাম তাও জানি না। মুখ দেখে তো মনে হচ্ছে পেটে কিচ্ছুটি পড়েনি। আপনি আমার সাথে আমাদের বাড়িতে আসুন। কোথায় তোমার বাড়ি? একটু এগিয়ে গেলেই আমাদের বাড়ি, আসুন না। কিন্তু আমি তোমার সাথে তোমার বাড়ি গেলে যদি কোনো অসুবিধা হয়? সেসব আমি বুঝবো, আসুন তো আমার সাথে। তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? খাবার নিয়ে ছুটলো বাবাকে দিতে, আমিও তো না খেয়ে বসে আছি। তোর কি খিদে পায় না? আয় খাবি আয়। অতিথি এনেছি মা, এই দাদুকেও খেতে দাও। বেচারা সকাল থেকে নদীর ধারে বসেছিল, কিচ্ছুটি খায়নি গো। কিন্তু উনি থাকবেন কোথায়? চেনা নেই জানা নেই এমন একটা লোককে বাড়িতে রাখবো? লোকে কি বলবে? লোকে কি আমাদের খেতে দেয় নাকি কাজে সাহায্য করে? ওদের কথা গায়ে না মাখলেই তো হলো। তাছাড়া এই বয়স্ক অসুস্থ মানুষটা যাবে কোথায়? দাদু বলে ডেকেছি, পথে কি করে ফেলে আসতাম মা। আচ্ছা, সব পরে ভাববো। ওনাকে আগে হাত মুখ ধুয়ে বসতে বল, আমি খাবার দিচ্ছি। দাদু, আর একটু খাবার দেব? দাও দিদি ভাই, খুব খিদে পেয়েছে। কতদিন বাদে এমন মজার খাবার খেলাম গো। হায় হায় হায়, আমারে কি সর্বনাশ হলো গো। আমার হেসেলের চালটা অমন করে ভেঙে পড়লো। আমি এনাকে কিছুতেই আমাদের বাড়িতে থাকতে দেব না, অনামুখ লোক একটা। সাল ভেঙে পড়ার সাথে দাদুর সম্পর্ক কি? বৃদ্ধ মানুষটাকে এমন করে বলো না তো মা। লোকটা হারিয়ে গেছে, তার আপনজন কেউ এলে তবেই তাকে বাড়ি ফিরিয়ে দেব, নয়তো কি? আমিও যেদিকে দুচোখ যাই সেদিকেই চলে যাব। তবু অসহায় মানুষটাকে এমন করে পথে ছেড়ে আসতে পারবো না। আমাদেরও তো কেউ নেই মা, থাক না, থাক না এই মানুষটা। আমি কিচ্ছু জানি না। রাতে তোর বাবা ফিরলে তাকে সবটা বল, কি কবে আমার কোন কথাটা শুনলো। তোমার কোনো ভয় নেই দাদু, মা একটু অমন বলে, তবে মনটা বড্ড ভালো। এসো দাদু। ওটা তোমার ঘর, তুমি ওই ঘরে থাকবে এখন থেকে। আর শোনো, একা কিন্তু কোথাও যাবে না। তুমি খুব ভালো দিদি ভাই, তোমার খুব ভালো হবে। কি গো, কি হয়েছে তোমার? চোখ মুখ কেমন লাগছে কেন? আজ হাটে এত মানুষ এলো, আমার দোকানে 1 টাকাও বিক্রি হয়নি জানো। বুকের ব্যথাটাও বেড়েছে আমার, আর কিছু ভালো লাগছে না গো। আমি আগেই বলেছিলাম লোকটা শুভ নয়। লোকটা আসার পর থেকেই সব অঘটন ঘটছে। তোমার মেয়েকে বলো ওই বৃদ্ধ লোকটাকে যেখান থেকে ধরে এনেছে সেখানেই ফিরিয়ে দিয়ে আসতে। অমন করে বলো না মা, মানুষ কখনো শুভ অশুভ হতে পারে না। ভাগ্যে যা থাকে সকলের সাথে কেবল তাই হয়। আমি কিছু বলতে চাই না নিতু,
2 দিন সময় দিলাম, তারপর যেন ওনাকে আর এখানে না দেখি। আমাকে তো সমাজ নিয়ে চলতে হয়, তাই না? তাই বলে একটা অসুস্থ লোককে তাড়িয়ে দেবো বাবা? এসব নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না। বাবা যা বলছে তাই করবে। কি তো ভাবছো দাদু? তোমার কি কিছু লাগবে? না দিদি ভাই, আমার কিছুই লাগবে না। তোমার বাড়ির লোকেদের কত মনে পড়ছে দাদু। নদীর পারে আমার বাড়ি, এটাও তো নদীর পার, কিন্তু এ গ্রাম তো আমার নয়, এ পথ তো আমার চেনা নয়। কেন এত অচেনা বলতে পারো দিদি ভাই? কেন এত অচেনা? সব কথার উত্তর তো সবার কাছে থাকে না দাদু, তবে আমার খুব ভালো লাগছে আমি একজন দাদু পেয়েছি। আচ্ছা দাদু, তোমার বাড়ির লোক ফিরে এলে তুমি আমাদের ভুলে যাবে না তো? আমার তো নিজের নামও মনে থাকে না দিদি ভাই, তবে বাড়ির লোক, চেনা লোক দেখলে সব মনে পড়ে যায়। হে কি গো, এত বড় মাছ নিয়ে এলে? জানোই তো হেসেল ঘরে চালাটা সারাই করতে হবে। ঘরে অতিথি এসেছে গো, মাছ না আনলে কি হয়? জানো, বুড়ো বাবা আমাদের জন্য বেশ শুভ। আজ আমার দোকানে এত বিক্রি হয়েছে যে যা দিয়ে 5টা হেসেল ঘর সারাই করা যাবে গো। বলো কি গো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঠিকই বলছি। শোনো, তুমি রান্না করো, আমি ঘর এনে আজই ঠিক করে দিচ্ছি সব। ঠিক আছে, আমি বুড়ো বাবাকে 2টো মুড়ি খেতে দিয়ে আসি, তারপর সব হবে। 2টো বাতাসাও দিও নি তোর মা, এমন মানুষ কি আর সব সময় পাওয়া যায়? উনি আমার সংসারের সোনার হরিণ, যত্ন দিয়ে ওনাকে আগলে রাখবো। কি বলো? বাবার মতো মানুষটা, মনে হচ্ছে যেন ঘরে বাবা ফিরেছে। তুমি দেখো বউ, আমাদের এবার সব ভালো হবে। আমি চলি গো। তুমি কি এই গ্রামে থাকো? মানে আশেপাশেই কি তোমার ঘর? হ্যাঁ, কিন্তু কেন? আপনি কি কোথা থেকে এসেছেন? আমি নয়ন, নদীর ওপারে আমার ঘর। আমার দাদু কাল নদীতে এসেছিল, পরে আর বাড়িতে ফিরে যায়নি। সে কোনো কিছু মনে রাখতে পারে না, আমি তাই তাকে খুঁজতে এসেছি। ও, তার মানে আপনি ওই দাদুর বাড়ির লোক। আমি ওনাকে আমাদের বাড়ি নিয়ে গিয়েছি, আপনি আমার সাথে আসুন। যাক, বাঁচালেন। কাল থেকে নাওয়া খাওয়া ভুলে ছুটছি আর ছুটছি। দয়া করে আমাকে নিয়ে চলুন। উনি বাড়ি ছেড়ে কেন পথে বেরিয়েছিলেন? সাবধানে রাখবেন এখন থেকে। বাবা, বাবা কি হয়েছে তোমার? ও বাবা! বুকে বড্ড ব্যথা করছে রে মা। হেসেলের চালা ঠিক করতে গিয়েই যত বিপত্তি। আমি মনে হয় আর বাঁচবো না রে, আমি মনে হয় আর বাঁচবো না। অমন কথা বলো না বাবা, আমি এক্ষুনি কবিরাজকে ডেকে নিয়ে আসছি। কবিরাজ থাকে নদীর ওপারে, তুই কেমন করে যাবি মা? তার চেয়ে যতক্ষণ বেঁচে আছি তুই আমার পাশেই বসে থাক মা। এসব বলো না গো, তোমার কিছু হলে যে আমরা ভেসে যাবো। আমি নদীর ওপারের কবিরাজ, আপনি একদম ভয় পাবেন না। একটু কালো জিরার তেল নিয়ে আসুন তো, আমি মালিশ করে দিলে উনি আরাম পাবে। দিদি ভাই, তুমি যাও, ওর হাতে জাদু আছে, দেখবে তোমার বাবা একদম সুস্থ হয়ে উঠবে, বুঝলে? এখন কেমন লাগছে বাবা? একটু ভালো। আপনাকে আমি ওষুধ পাঠিয়ে দেব, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনারা অনুমতি দিলে আমি আমার দাদুকে নিয়ে রওনা হতে পারি। বেশ, যাও তবে। বলেছিলাম না, বুড়ো বাবা আমাদের জন্য অনেক শুভ। না না না, আমি ওসব কিছু নই। এই হতভাগার বিয়ের জন্য মেয়ে খুঁজতে খুঁজতে নদীর ওপার থেকে এপার এসে পড়েছি। তোমার বুকে ব্যথা হয় মেয়ের বিয়ের চিন্তায়। আমি বলি কি বাবা, আমার নাতির সাথেই তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও।
ওরা সংসারী হলে আমার শান্তি হবে। বাহ, এমন পাত্র কে না চায়। নদী ওদের মিলিয়ে দিল। সামনে একটা ভালো দিন দেখে ওদের 4 হাত এক করে দেব। তাই হবে বাবা। হ্যাঁ গো মা, আমার ওপর রাগ টাক নেই তো? সি 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 সি, এসব বলে আমায় ছোট করবেন না। আমার মেয়েকে আপনার পরিবারের একজন করে নিন, আমরা এতেই ধন্য। তা মা, বড় মাছটা রান্না করো তবে। মাছ ভাত খেয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরব। এখনই বিয়ের ব্যবস্থা করছি। নিতু, আয় মা।